সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো পার্কিনসন্স রোগটি নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা চিকিৎসককে। স্যারের সাথে পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি বিভাগ, ল্যাবের স্পেশালাইজড হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে পার্কিনসন্স রোগ নিয়ে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে সরাসরি ফোন করতে পারবেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটা একটু পরপর টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আমরা আজকে পার্কিনসন্স রোগ নিয়ে কথা বলবো। স্যার, আমার মনে হয় যে এই রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই অজানা একটা ব্যাপার থাকতে পারে। তো একদম সহজ করে স্যার যদি জানতে চাই যে পার্কিনসন্স রোগ বলতে আসলে কি বোঝানো হয়? আসলে পার্কিনসন্স রোগটা সাধারণত একটা ব্রেনের ক্ষয়জনিত রোগ, মানে বয়স হওয়ার সাথে সাথে ব্রেনের কিছু অংশ তার মানে ক্ষয় হয়ে যায়, যেটাকে বলে আমরা নিউরো ডিজেনারেশন। তা এখন তার ফলে হচ্ছে কি পার্কিনসনের রুগীরা সাধারণত দেখা গেছে বয়স্ক লোকদের হয়। বয়স্ক লোক হলে পরে মানে শরীরের সব কিছুই তো ক্ষয় হতে থাকে, তেমনি ব্রেনের কিছু অংশ ক্ষয় হয়, এবং সেই ক্ষয় হওয়ার ফলে রুগীদের দেখা গেছে পার্কিনসনের উপসর্গগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এখন এর মধ্যে সাধারণত দেখা গেছে 60 থেকে 65 বছরের পরেই পার্কিনসন রোগটা হয়, কিন্তু কিছু জেনেটিক কারণের জন্য পার্কিনসন আগেও হতে পারে, যেমন 40 বছর বয়সের পরেও হতে পারে। সেটাকে আমরা সাধারণত বলি যে আর্লি অনসেট পার্কিনসন ডিজিজ। কাজে পার্কিনসন ডিজিজ প্রধানত এটা একটা বয়স্কদের রোগ, আর দ্বিতীয়ত জেনেটিক কজগুলো যেখানে আছে সেখানে সাধারণত অল্প বয়সীদের হয়। আবার কিছু ডিজিজ কন্ডিশনেও পার্কিনসনের সিমটম নিয়ে আসতে পারে, যেমন স্ট্রোক করার পরেও অনেক সময় দেখা গেছে পার্কিনসনের উপসর্গ নিয়ে আসতে পারে। তারপরে কিছু রোগ আছে যেমন উইলসনস ডিজিজ, সেটাতেও পার্কিনসনের সিমটমগুলো নিয়ে আসতে পারে। এমনি এমনি পরিসংখ্যান যদি আমরা করি তাতে দেখা গেছে সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে 85 লাখ লোক পার্কিনসন রোগে ভুগছে, যেটা 2016তেও ছিল 60 লাখের মতো। মানে দিন দিন পার্কিনসন রোগটা বাড়ছে। আচ্ছা, মানে ডায়াগনোসিসটা মানে গ্লোবাল যে সিনারি আপনি বললেন, বলছি গ্লোবাল মানে ডায়াগনোসিস হচ্ছে, তার মানে আগে ডায়াগনোসিস হতো না, এখন ডায়াগনোসিস হচ্ছে, হচ্ছে, সেজন্য রোগী দেখা গেছে অনেক আছে। এবং এইটাও দেখা গেছে যে প্রতি বছর 50,000 প্রায় 50,000-এর মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে, এবং এটা আশঙ্কা করা হচ্ছে যে 2040-এর মধ্যে এই পার্কিনসন রোগটা দ্বিগুণ হয়ে যাবে এই সংখ্যাটাই। কাজে এটা একটা কনসার্ন, আসলে এটা একটা কনসার্ন যে পার্কিনসন রোগটা কেন হচ্ছে। আর্লি ডায়াগনোসিস করা, এখন পর্যন্ত পার্কিনসনের রোগের কিউরেটিভ মানে যে একদম ভালো হয়ে যাওয়া সেই চিকিৎসা আসে না, কিন্তু এখন এখন আমরা চিকিৎসা দিই পার্কিনসন যে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটাকে যে মানে ক্ষতিগ্রস্ত করছে, মানে জীবনটা খুব একটা ভালো যায় না, যতটুকু উন্নত রাখা যায় সেই জন্য কিছু ওষুধ আছে, এইসব চিকিৎসা ব্যবস্থা এখন আপাতত সেটাই চলছে। এখন পার্কিনসনটা আমাদের মানে একটা গ্লোবাল কনসার্ন। স্যার, আপনি গ্লোবাল একটা পরিসংখ্যান বলছিলেন যে প্রতি বছর নিউ কেসেস আসছে প্রায় 50 লাখের মতো, 50,000 নিউ কেসেস আসছে, এবং অ্যারাউন্ড 85 লাখ কেসেস অলরেডি আছে। স্যার, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, যে এখানে কি পার্কিনসন্স রোগটি ডায়াগনোসিস হচ্ছে, বা রোগীরা কি আসলে সচেতন? পার্কিনসন্স রোগের এখন আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা সবাই বুঝছে যে তারা তো যে কোনো পেশেন্টের বয়স লোকের কাঁপাকাঁপি থাকলো, হ্যাঁ, চলাফেরাতে মানে ধীর হয়ে গেল, এইসব দেখেই তখন তারা চিকিৎসকের কাছে যাচ্ছে। এখনও পার্কিনসন্স রোগটা মানে উপসর্গ বেসড, মানে ক্লিনিক্যাল বেসড ডায়াগনোসিস। এমনি পরীক্ষা আছে, কিন্তু প্রধানত আমরা পার্কিনসন্স রোগটাকে আমরা ক্লিনিক্যাল, রোগীর ক্লিনিক্যাল যে হিস্ট্রি, আপনারা সেই হিস্ট্রিটা নিয়ে ডায়াগনোসিস করেন। আচ্ছা স্যার, আমরা একটু জানতে চাই যে এই যে পার্কিনসন্স রোগ, নামটা খুব ইন্টারেস্টিং, পার্কিনসন্স, নিশ্চয়ই এর পিছনে কোনো ইতিহাস আছে, এই রোগটি আবিষ্কার হবার পেছনের ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাসটা আমি বলি। সেটা হলো পার্কিনসন্সের রোগটার নাম হয়েছে ব্রিটিশ ফিজিশিয়ান জেমস পার্কিনসনের নাম অনুসারে।
উনি 1817 সালে অ্যান এসে অন শেকিং পলসি বলে একটা বই লেখেন। তাতে উনি ডিসক্রাইব করেছিলেন যে পার্কিনসন্স রোগীগুলা সাধারণত কাঁপাকাঁপি থাকে, তারপর সামনের দিকে ঝুঁকে যায়, এবং দেখা গেছে যে তারা হাঁটতে লাগলে তাদের আর্মটা, আমাদের হাঁটতে লাগলে আমাদের হাতটা নড়ে চড়ে, কিন্তু আর্ম সুইং যেটা বলি ওটা কমে যায়। আর তৃতীয়ত তারা হাঁটতে হাঁটতে দৌড়াতে থাকে। এইভাবে উনি ওই এন এসে অন শেকিং পলসিতে উনি মানে ডিসক্রাইব করেছিলেন যে পার্কিনসন রোগীগুলো এইভাবে আসবে। কিন্তু কেন পার্কিনসন রোগটা হয় এটা তখন ডিসক্রাইব হয় নাই। পরবর্তীতে মানে প্রায় 140 বছর পরে 1957 সালে আপনার আরভিড কার্লসন বলে একজন সুইডিশ ফার্মাকোলজিস্ট, সে আবিষ্কার করলো যে ব্রেইনে ডোপামিন বলে একটা সাবস্টেন্স আছে। হ্যাঁ, সেই ডোপামিনের কনসেন্ট্রেশন সাবস্টেন্সিয়া নাইগ্রা বলে একটা জায়গা আছে, ওখানে সবচেয়ে বেশি থাকে। এটা তিনি আবিষ্কার করলো যে ডোপামিন বলে একটা জিনিস আছে, এবং এই ডোপামিন ডেফিসিয়েন্সির জন্যই পার্কিনসনটা হয়। উনি জেমস পার্কিনসন শুধু আবিষ্কার বললো যে এরকম পার্কিনসন রোগের রোগগুলো এইভাবে আসে, তখন সবাই তার নাম অনুসারে পার্কিনসন মানে রোগ, ক্লিনিক্যাল যে ফিচারগুলো সেই ফিচারগুলো সম্পর্কে উনি বলে গিয়েছিলেন। কিন্তু পার্কিনসন রোগটা কেন হয়, যেমন ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য, মানে সেই প্যাথোলজিটা আরভিড কার্লসন সেটা আবিষ্কার করলো। এবং সেটা 1960 সালের দিকে অস্ট্রিয়ার একজন সায়েন্টিস্ট, সে বললো যে ওনার নাম ছিল হর্নি ভিকিস। উনি বললেন যে পার্কিনসন রোগীদের সাবস্টেন্সিয়া নাইগ্রাতে ডোপামিন অনেক কমে যায়, ডোপামিনের অভাব হয়। হ্যাঁ, তখন উনি ওনার ফ্রেন্ড ছিল নিউরোলজিস্ট ব্রিক মায়ার, তাকে বললো যে পার্কিনসন রোগীদের তো ডোপামিন কমে যায়, তো ডোপামিনের যে আগের কম্পাউন্ড এলডোপা, লিভোডোপা, সেটা উনি ইনজেকশন ফর্মে রোগীদেরকে দিতে লাগলো, কারণ উনি তো নিউরোলজিস্ট। কিন্তু দেখা গেল যে ইনজেকশন ফর্মে দিলে রোগীদের কিছু টক্সিসিটি ডেভেলপ করে, প্রচুর বমি ভাব হয়, এসব হয়। তখন উনি করলো কি, ওনার এই প্রোগ্রামটা বাতিল চলে গেল। তারপর 7 থেকে 8 বছর পরে 1967 কি 68-এ জর্জ কর্জিয়াস বলে একজন ফার্মাকোলজিস্টই হবে, উনি নিউ ইয়র্কে ওই ওরাল ফর্ম মানে মুখে খাওয়ার ট্যাবলেট লেভোডোপাটা রুগীদেরকে দিল। তেমন আস্তে আস্তে ওষুধটার ডোজ বাড়াতে থাকলো, বাড়াতে বাড়াতে দেখা গেলো রুগী এই লেভোডোপার ওষুধটা খেয়ে পার্কিনসনের পেশেন্টরা অনেক আরাম পাচ্ছে। তার শরীরে তখন ডোপামিন হরমোন আবার তৈরি হওয়া শুরু করে। এই লেভোডোপাটা ডোপামিন হয়ে যায়, এটা আমি বলবো। লেভোডোপাটা না ব্রেইনে, যে আমরা যে লেভোডোপাটা খাই সেটা কিন্তু ব্রেইনে যে ডোপামিন হয়ে যায়, আর ডোপামিনটার ডেফিসিয়েন্সির জন্যই পার্কিনসনটা হয়। কাজে ডোপামিনের অ্যাভেলেবিলিটি ব্রেইনে বাড়াই দিতে হবে। তো উনি গ্র্যাজুয়ালি বাড়ায় ডোপামিন যখন ব্রেইনে যাওয়া শুরু করলো লেভোডোপা থেকে ডোপামিন, তখন দেখা গেলো পেশেন্ট ইমপ্রুভ করলো। তো উনি তখন একটা পেপার পাবলিশ করলো। পেপার পাবলিশ করে তখনই সেই পেপারে তিনি বললেন যে লেভোডোপা দ্য ড্রাগ ফর পার্কিনসন ডিজিজ, মানে লেভোডোপাই হলো পার্কিনসনের প্রধান ওষুধ। এটাই হলো, এইভাবে হিস্ট্রিটা। এবং এখনো ট্রিটমেন্টের হিসেবে আপনারা এখন এটাই চলছে, তার সঙ্গে এখনো নতুন নতুন ওষুধ অনেক বের হয়ে গেছে, এটা একটা। আর আরেকটা জিনিস হলো যে লেভোডোপার যে প্যাথোলজি, মানে পার্কিনসন ডিজিজের যে প্যাথোলজি, এটার মধ্যে বলে লুই বডি। লুই বডিটা কিছুই না, আমাদের শরীরে একটা আলফা সিনিক্লিন বলে একটা প্রোটিন আছে, ওই প্রোটিনটা এগ্রিগেট করে যায়, মানে জমা হয়ে যায়। এই প্রোটিনটা জমা হয়ে যায় যে ওখানে নায়াগ্রাল যে সেলগুলো আছে ওটার মধ্যে থাকে। ওটা আবিষ্কার করে তোমার ফ্রিজ হেনরিক লুই। উনি হলেন জার্মানি সায়েন্টিস্ট। হ্যাঁ, উনি 1912 সালে এর মধ্যে এটা আবিষ্কার করে যে লুই বডি বলে একটা জিনিস ব্রেনে আছে, এবং সেটা পার্কিনসনের পেশেন্টদের সাবস্টেন্সিয়া নাইগ্রাতে থাকে, পরে এটা হোল ব্রেনে ছড়ায় পড়ে, সারা ব্রেনে। তো ওনার নাম অনুযায়ী ওই এগ্রিগেটেড যে আলফা সিনিক্লিন, তখন ওনার নাম অনুযায়ী লুই বডি হলো। তা পার্কিনসনের একটা বিশেষ মানে অ্যাবনর্মালিটি বা প্যাথোলজি বলি আমরা যেটা, সেটা হলো লুই বডি মানে ইন্টারেস্টিং একটা লুই বডিটা জমা হয়ে সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। স্যার, মস্তিষ্কের এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনটা কি স্যার রিভার্সিবল? মানে আপনারা যখন ট্রিটমেন্টটা দেন তখন কি মস্তিষ্ক আবার সেই আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে? না, সেটা স্বাভাবিক। এটা হলো যে নার্ভ সেল একবার ড্যামেজ যদি হয়ে যায় না,
সেটা আর রিগেইন করে না। তাহলে আমরা কি করি, আমরা আসলে হচ্ছে কি ডোপামিন ইজ আমাদের শরীরে যে আমরা যে মুভমেন্টগুলো করি তার অটোমেটিক এক্সিকিউশন করে হলো বেসাল গ্যাংলিয়া বলে একটা জিনিস আছে। আমরা যে মুভমেন্টগুলো করছি সেটার যে স্মুথ এক্সিকিউশন সেটার জন্য বেসাল গ্যাংলিয়া দরকার পড়ে, সেই জায়গাটার নাম হলো কর্পাস স্ট্রাটাম। এখন সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে ডোপামিন কন্টেনিং সেলগুলা নার্ভ টার্মিনাল যে কর্পাস স্ট্রাটামে হয়, সেখান থেকে ডোপামিন সেক্রেট হয়। আর ডোপামিন না থাকলেই তখন এই ইনভলেন্টারি মুভমেন্টস বা যেমন ট্রিমর, কাঁপাকাঁপি, বডিটা শক্ত হয়ে যায়, এসবগুলো হচ্ছে। কাজে যদি তুমি বলো যে আমরা মস্তিষ্কে কী অসুবিধা হয়, সেটা আমি বলবো দুটো অসুবিধা হয়। একটা হলো যে সাবস্টেন্সিয়া নাইগ্রাতে যে ডোপামিন কন্টেনিং যে স্নায়ুকোষগুলো ছিল, ডোপামিন আছে, সেগুলো আস্তে আস্তে কমে যায়, এক। আচ্ছা, 2 নম্বর হলো দেখা গেছে যে ওখানে আলফা সিনিক্লিন বলে একটা প্রোটিন আছে আমাদের বডিতে, সেটা হয় কি সামহাও জেনেটিক অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য সেটা করে কি অল্টার্ড হয়ে টক্সিক হয়ে যায়। টক্সিক হয়ে তারা এগ্রিগেটেড হয় এই নায়াগ্রাল সেলের মধ্যে, নিয়ে সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তার ফলে ডোপামিনের পরিমাণ কমে যায়, তখন পার্কিনসন। এবং আপনি বলছিলেন যে ইনভলান্টারি মুভমেন্ট হয়, এবং মানে আমরা যদি একদম সহজ করে বলি যে এমন কিছু মুভমেন্ট হয় যেটার উপরে আসলে রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মানে তার মুভমেন্টগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমন তার কাঁপাকাঁপি হয়, অনেক ট্রিমর হয়, আবার অনেক সময় অনেকের আছে যে ট্রিমর থাকে না, ব্যালেন্সের প্রবলেম হয়, পশ্চারটা ঠিকমতো মেনটেন করতে পারে না, সামনের দিকে ঝুঁকে যায়, তারপর তাড়াতাড়ি পড়ে যায়, এগুলো মানে তার কোঅর্ডিনেশনটা হচ্ছে না, এটাই হলো কথা। আচ্ছা, তো আপনি বলছিলেন যে মস্তিষ্কের একটা ডিজেনারেটিভ চেঞ্জ, মানে বয়সের সাথে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই ক্ষয়প্রাপ্ত হয়, তেমনিভাবে মস্তিষ্কও ক্ষয়প্রাপ্ত হয়, এটা একটা ফিজিওলজিক একটা প্রসেস আসলে। কিন্তু স্যার, তাহলে আসলে পার্কিনসন্স রোগটা কাদের ডেভেলপ করে? মানে সবারই তো ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পার্কিনসনটা যাদের সাবস্টেন্সিয়া নাইগ্রা, সাবস্টেন্সিয়া নাইগ্রা কথাটা হলো ব্ল্যাক, কালো, ওই নাইগ্রাটা না একদম কালো, ওখানে অনেক পরিমাণে পিগমেন্টেড ডোপামিন কন্টেনিং স্নায়ুকোষগুলো আছে। এখন সামহাও এখনও রিসার্চ করে নাই যে আলফা সিনিক্লিন যেটা আছে, আলফা সিনিক্লিন যদি কোনো কারণে টক্সিক হয়ে যায়, ওর প্রোটিন একটা আমাদের শরীরের মধ্যে আছে, ওই প্রোটিনটা টক্সিক হয়ে অল্টার্ড হয়ে যায়, তখন ওগুলা করে এগ্রিগেট করে ফেলে, জমে যায় নাইগ্রা সেলের মধ্যে, তখন সে নাইগ্রা সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। কিছু লোকের হয়, কিছু লোকের হয় না। তার জন্য দুটো ব্যাপার আছে সবসময়, যে কোনো রোগের দুটো ব্যাপার, একটা জেনেটিক আর একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে অনেক কারণ বলছে, যেমন এক্সপোজার টু পেস্টিসাইডস বা হার্বিসাইডস, এগুলো দেখা গেছে যে তাদের পার্কিনসন রোগটা হয়। তাছাড়া দেখা যাচ্ছে যে ড্রাগ ইনডিউসড, অনেক ওষুধ খাওয়ার ফলেও অনেক দিন ধরে যদি কেউ ওষুধ খায়, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলা, তাছাড়া বমির অ্যান্টিবিটিক ড্রাগ যেমন প্রোক্লোপ্রাজিন অথবা মেটোক্লোপ্রামাইড, তারপর অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আছে রিসারপিন, এগুলো যদি কেউ লং টার্ম খায় তার আবার পার্কিনসন হয়। হ্যাঁ, তার মানে কি তারা যাই হোক সামহাউ দেয়ার ইজ সাম এফেক্ট অন দ্য নাইগ্রাল সেল, মানে মাল্টিপল ফ্যাক্টর এখানে আসলে কাজ করতে পারে। নাইগ্রাল সেলের উপর এফেক্ট আছে, তার ফলে তারা ডোপামিনটা স্যার, আমাদের সাথে ফোন একজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি কুমিল্লা থেকে বলছি, মুরাদ। আমি আসলে এই ডিজিজে আক্রান্ত এবং আমার এইজ হচ্ছে 44। দর্শক, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে আপনার প্রশ্নটি করতে হবে। জি, আমি কুমিল্লা থেকে বলছি, মুরাদ বলছি। আমার নাম মুরাদ। আমি এই ডিজিজে আক্রান্ত এবং আমার বয়স হচ্ছে 44 বছর। আপাতত আমি আমাদের জাতীয় অধ্যাপক স্যারের আন্ডারে কনসালটেন্সিতে আছি, দিন মোহাম্মদ স্যারের। তো ডোপামিন গ্রুপের ওষুধই চলছে আমার, কিন্তু দিন দিন আমার প্রশ্ন হচ্ছে যে দিন দিন বাড়তেছে জিনিসটা আমার। আমি একটা প্রাইভেট জব করি, তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এখন কি করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা প্ল্যান নিয়েছি যে ইন্ডিয়া একটু ঘুরে আসার জন্য, সেই ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা মানে অন্য কোনো লাইফস্টাইলের সাথে জড়িত কিনা এই রোগটা ইনক্রিজের জন্য, যেটা মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারি। কি বললো পরে? আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার শেষ প্রশ্নটা ছিল যে লাইফস্টাইলের এমন কোনো ফ্যাক্টর আছে কিনা যেগুলোকে মডিফাই করে আসলে রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, প্রথমত যেটা হলো যে পার্কিনসন রোগটা আসলে হচ্ছে কি, এটার কিউরেটিভ ট্রিটমেন্ট এখনো বের হয় নাই।
আমরা যেটা যে যার উপসর্গগুলো আছে সেগুলো সেই সিমটম রিলিভ করি, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে কি ডিজিজ প্রসেসটা চলতেই থাকে। কারণ আজকে তার শরীর মানে নায়াগ্রাতে যে পরিমাণ ডোপামিন প্রথমের দিকে মানে নষ্ট হয়ে গেছিলো, যতই ডিজিজটা বাড়তে থাকে, কারণ আমরা তো ওই নায়াগ্রা সেলের ডিস্ট্রাকশনটাকে প্রিভেন্ট করছি না। আমরা কি করছি, আপনার যে তার কাঁপাকাঁপি, তার যে স্লো হয়ে ধীর হয়ে যাওয়া, তার বডিতে স্টিফ হওয়া, তার উপসর্গগুলোকে কমাই দিচ্ছি, কিন্তু তার ডিজিজ প্রসেসটাকে তো আমরা অফ করছি না। তার ফলে হচ্ছে কি সে তার ওষুধগুলো এখন আর কাজ করছে না। মানে সে তো ওষুধ খাচ্ছে, ডোপামিন ড্রাগ খাচ্ছে, কিন্তু তার ডিজিজ প্রসেস এত বেড়ে যাচ্ছে যে তাকে আমরা ওষুধ দিয়েও কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আবার আরও কিছু আছে, এখন সার্জারি চলে এসছে, বুঝছেন। কাজে মানে ওর অসুবিধাটা হচ্ছে ওইখানে যে সিমটম রিলিফ আর হচ্ছে না, কারণ ডিজিজটা হয়তোবা কিছুটা ছিল সেটা বেড়ে যাচ্ছে, কারণ আমরা এমন ওষুধ দিই না যেখানে তার ওই নায়াগ্রা সেলের ডিস্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে, ডিজিজ প্রোগ্রেস করেই চলে যাচ্ছে, সেজন্য ওষুধে আর কাজ করছে না। এই পার্কিনসন ডিজিজের এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে যেই ওষুধগুলো আমরা দিই না কেন, ফার্স্ট 2 ইয়ার্স খুব ভালো থাকে, ওইটাকে বলে হানিমুন পিরিয়ড। তারপরে পেশেন্টের ওই ওষুধেরও কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। তা এখন দেখা গেছে যে ওই যখন ওষুধগুলো কাজ করে না, তখন আমরা বলি অ্যাডভান্সড পার্কিনসন ডিজিজ। এখন ওর বয়সটা অনেক কম, উনি বললেন যে 44 ইয়ার্স, 44, এবং উনি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিনা। 44-এ সাধারণত পার্কিনসন ডিজিজটা যদি হয়ে থাকে তাহলে তার খোঁজ নিতে হবে যে জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এক। আর 2 নম্বর হলো যে তার অন্য কোনো রোগের সাথে, যেমন এটা ইডিওপ্যাথিক বলা টাফ হবে, এটা জেনেটিক কারণে হতে পারে অথবা অন্য কোনো রোগের সাথে সংশ্লিষ্ট হয়ে, যেগুলোতে যেমন কিছু রোগ আছে যারা পার্কিনসনের সিমটম নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, যেমন উইলসন ডিজিজ। স্যার আমরা একটু বিরতিতে যাব, আমরা বিরতির পর আমাদের আলোচনার যে পরবর্তী অংশ সেটা নিয়ে ফিরে আসছি। আমি ওনার প্রশ্নটা উত্তর শেষ করি, সেই জন্য এটা এখন ডিপ ব্রেইন স্টিমুলেশন এসছে, সার্জারি যেটা, সেটা দেখা গেছে যে আমাদের না কিছু ব্রেনের নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসগুলোতে স্টিমুলেট দিলে তাহলে পার্কিনসনের যে উপসর্গগুলো ইমপ্রুভ করে যায়। কাজে এখন তার জন্য হোপ আছে, এবং আমার মনে হয় বাংলাদেশে হয় ডিপ ব্রেইন স্টিমুলেশন, সেটা দিলে পরে আমরা দেখা গেছে যে আধুনিক যে চিকিৎসা সেটা নিয়ে আরো আলোচনা করব আপনার সাথে স্যার, একটি ছোট এটা হবে। কাজে তার মানে তাকে ওইভাবে আগাতে হবে। প্রত্যেক রুগীরই আমরা প্রথম 2-3 বছর খুব করে, আবার আর এখন অনেক ওষুধ বেরিয়েছে যেগুলো দিয়ে তাকে তার সিমটমগুলোও আমরা রিলিভ করতে পারি, আছে, ওগুলো নিয়ে আলাপ করব। আমরা বিস্তারিত আরও জানবো আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি পার্কিনসন্স রোগ নিয়ে, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি বিভাগ, ল্যাবেট স্পেশালাইজড হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, আপনি বলছিলেন যে কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট আসলে এখনও নেই, কিন্তু এক সাধারণ মানুষ মানে তিনি যখন আসলে একটা চিকিৎসা শুরু করেন, স্বাভাবিকভাবেই তার একটা এক্সপেকটেশন থাকে যে তার রোগটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে নিশ্চয়ই পেশেন্টকে আপনারা খুব ভালোভাবে কাউন্সেলিং করে থাকেন, যে এই বিষয়গুলো সম্পর্কে পেশেন্টদেরকে অবগত করে থাকেন। স্যার, সেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। আসলে হচ্ছে কি, প্রথমেই তো আমরা মানে পার্কিনসন রোগ যদি ধরা পড়লো একজনের, আমরা তো ক্লিনিক্যালি ডায়াগনোস করলাম, পেশেন্টটা এখানে 2 রকম হয়, একটা আছে যে কাঁপাকাঁপি হতে পারে, আর আরেকটা হচ্ছে ব্যালেন্সের প্রবলেম হতে পারে। তার সঙ্গে প্রধান সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যে পেশেন্ট খুব ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়, বোতাম লাগাতে সময় লাগে, জুতার ফিতা বাঁধতে সময় লাগে, তারপরে তার বিছানায় গড়াগড়ি দিচ্ছে পারে না, মানে খুবই স্লো হয়ে যায়, ধীর হয়ে যায় পেশেন্ট। আর আরেকটা হয় যে বডিটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার ফলে সে একটু সামনের দিকে ঝুঁকে যায়, হ্যাঁ, তার ফলে তার ব্যালেন্সের প্রবলেম হলে সে ফ্রিকোয়েন্ট পড়ে যায়, এইসব হয়। তাছাড়া তার এগুলোকে বলা হয় মোটর ফিচার। আবার পার্কিনসন রোগীদের আবার আরও ফিচার আছে, যেমন নন মোটর ফিচার। নন মোটর ফিচারগুলো যেমন হচ্ছে পার্কিনসনের পেশেন্টদের যেমন ঘ্রাণ শক্তি কমে যায়, প্রথম দিকে পায়খানাটা কষা হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে ঘুমের মধ্যে শাউটিং করে,
তাছাড়া এদের ডিপ্রেশন অ্যাংজাইটি থেকেই থাকে। এবং পার্কিনসনের পেশেন্টদের আমরা যদি এভাবে ভাগ করি নন মোটর ফিচারগুলোকে, একটা হলো নিউরোসাইকিয়াট্রিকের মধ্যে প্রথমে পড়ে যে পেশেন্ট ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থাকে, হ্যালুসিনেশন থাকে, ভিজুয়াল মনে যে কেউ যেন দাঁড়ায় আছে, আসলে কেউ নাই, এটাকে বলে পিডি সাইকোসিস বলি আমরা, পার্কিনসন ডিজ সাইকোসিস, এটা নিউরোসাইকিয়াট্রি। এদের কগনিটিভ ভুলে যায়, পার্কিনসনের রোগীরা কগনিটিভ ভুলে যায়, তারা কিছু ভুলে যায়, এটাকে আমরা বলি যে ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ ডিমেনশিয়া, বা বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো সেই কাজগুলো করতে সমস্যা হয়, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, সে ভুলে যায় সব কিছু। হ্যাঁ, এটা হয় একটা। 3 নম্বর হলো তার স্লিপের প্রবলেম হয়, ঘুমের, যেমন দিনের বেলায় খুব ঘুম হয়, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, আবার অথবা তার ঘুম কম হয়, যেটাকে ইনসোমনিয়া বলি, অথবা যে ঘুমের মধ্যে শাউটিং করে, হ্যাঁ, এগুলো স্লিপ ডিসঅর্ডারও হয়। আর তাছাড়া তাদের আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে সেটাও কাজ করে না, তার ফলে সে দাঁড়ালে পরে ব্লাড প্রেশারটা ফল করে যায়, এরকম আছে। তাছাড়া আরও অনেকে শরীরে ব্যথা করে, দুর্বল, ফ্যাটিক লাগে শরীরটা। তাই এরকম পার্কিনসনের পেশেন্টদের অনেক উপসর্গ আছে। তাই এগুলোকে যদি চিকিৎসা দিতে হয়, এখন আগে প্রথমে ছিল লেভোডোপা দ্য ড্রাগ, কিন্তু লেভোডোপা ইউজ করলে দেখা গেছে যে 4-5 বছর পরে এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। নষ্ট কি কমে যায়, তখন এই কমপ্লিকেশন ডেভেলপ করে। ওই যে একটা হলো ওয়ারিং অফ, আপনি সকালে 6টায় আপনার ওষুধ খেয়েছেন, 12টায় নেক্সট ডোজ আছে, দেখা গেলো 10টা-11টার দিকে আবার প্রথমে 6টায় ওষুধ খাওয়ার পরই কিছুক্ষণের মধ্যে ইউ ফিল বেটার, এটাকে আমরা বলি অন পিরিয়ড। আবার যখনই আপনি এই 10টা-11টার দিকে দেখা গেল সে আবার তার পার্কিনসনের সেই ফিচার বা উপসর্গগুলো এসে গেছে, হাত পা কাঁপা বা শরীরটা স্লো হয়ে যাওয়া, স্টিফ হয়, এটাকে বলি আমরা অফ পিরিয়ড। অথবা এটা হয়, তখন এটাকে আমরা বলি ওয়ারিং অফ ইফেক্ট এই লেভোডোপা ড্রাগের। আর আরেকটা হয় যে অনেক সময় দেখা যাচ্ছে অন পিরিয়ডে কিছু ইনভলিউন্টারি মুভমেন্ট হয়, যেটাকে বলে হাতগুলা নাচায়, সেটাকে আমরা বলি কোরিয়া। অথবা অফ পিরিয়ডে দেখা গেছে যে তার ডিস্টোনিয়া লাইক ফিচার হয়, মাসলটা স্টিফ হয়ে যায় বা বেঁকে যায়। তা এই জিনিসগুলো হয়। তা এখন আমরা করি কি, আসলে কাহিনীটা হলো যে লেভোডোপা যখন আমরা খাচ্ছি, এটা আবার আমাদের স্টোমাক যেটা আছে সেখান থেকে লেভোডোপাটা আমাদের ক্ষুদ্র অন্তে অ্যাবজর্ব হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি জেজুনাম। কিন্তু স্টোমাক থেকে জেজুনামে যে লেভোডোপাটা যাবে, এইটা ভ্যারিয়েবিলিটি আছে, এটা যে কনস্ট্যান্ট একইভাবে অ্যাবজর্ব চলে যাচ্ছে, কতটুকু যাবে, হ্যাঁ, সেইটা প্রবলেম হচ্ছে। তার ফলে হয় কি, ফ্ল্যাকচুয়েট করে, প্লাজমা লেভেল অফ লেভোডোপাটা ফ্ল্যাকচুয়েট করে, আর ফ্ল্যাকচুয়েট করলেই তখন পেশেন্টের ব্রেনে ডোপামিনটা উঠানামা কম বেশি হয়। সবসময় মনে রাখবে যে আমাদেরকে ব্রেনে ডোপামিন লেভেলটা কনস্ট্যান্ট থাকতে হবে, কিন্তু এই যে ফ্ল্যাকচুয়েট করার ফলে আমাদের যে কর্পাস স্ট্রেটাম আছে, ওদের কিছু চেঞ্জ আসলে পরে তখন এই ইনভলিউন্টারি মুভমেন্টটা হয়। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি স্যারের দেখাই, আমি চিন্তিয়া সাদিয়া রহমান, স্যার চিনে, আমার তো ঘাড় শক্ত হয়ে জায়গা, এই এই সিনা থেকে এই সিনা পর্যন্ত প্রেশার না, স্যারে মাইপা দেখছি, অ্যামলোডিন 5 খাই, আর হইলো প্রিগা বা ফ্লেক্সর দিয়ে রাখছি, এখন ওইগুলি খাই কিন্তু 50 পাওয়ার, এখন আসি মোটামুটি, কিন্তু আবার শক্তই হয়ে যায়। স্যার এমআরআই কইরা দেখছে যে অমন কোনো সমস্যা নাই, রগে নাকি আমার সমস্যা হয়, আগে ঘুমের জন্য ডিসোবেন দিয়ে রাখছি। স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? এখন স্যারের কি দেখাতে হবে নাকি এই ওষুধই চলবে? অনেকদিন ধরে স্যার দিয়ে রাখছি। এটা তো পার্কিনসনের সাথে রিলেটেড। আসলে আপনার যে প্রশ্নটি সেটি আজকে আমাদের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তারপরেও স্যার আপনি না, এটা ওষুধগুলো খেয়ে যান, উনি কি আমাকে দেখাচ্ছেন? তাই বললেন জি। তাহলে আপনি পরে আসেন, আপনি নেক্সট ভিজিটে হয়তো আমাকে দেখাতে পারেন। আজকের আমাদের বিষয়টি হলো পার্কিনসন রোগ নিয়ে। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার যেটা নিয়ে বলছিলেন আপনি, তারপরে লেভোডোপাটা ওই অ্যাবজর্ব হতে স্টোমাক থেকে যে জেজুনামে যাবে, এইটাই খুব ফ্ল্যাকচুয়েট করে, হয়তো এন্ট্রাল যে রিল্যাক্স করে না ঠিক মতো বয়স্ক লোকদের বেলায়,
স্টোমাকটা স্লো থাকে, গ্যাস্ট্রোপেরিসিস বলি, এইসব কারণে ফ্ল্যাকচুয়েট করে ব্লাডে ডোপামিন লেভেলটা। ব্রেনেজেও ঠিক তাই হয়। ব্রেনে যে ঠিক তাই হওয়ার ফলে হচ্ছে কি ওই কর্পাস সিস্টেমের সেলগুলো চেঞ্জ হয়ে এই সমস্ত উপসর্গগুলোকে দেখা দেয়। এখন এই সায়েন্টিস্টরা করছে কি, লেভোডোপা যখন আমরা খাই না, আমাদের শরীরে দুইটা এনজাইম আছে যেটা লেভোডোপাকে ডিস্ট্রয় করে ফেলে। একটা ডোপা ডিকার্বক্সিলেজ আর একটা কোম্ট, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। তার ফলে হচ্ছে কি আমরা যে লেভোডোপা খাচ্ছি সেটা খুব কম পরিমাণে ব্রেনে যাচ্ছে। আর ব্রেনের ডোপামিনের প্রিকারসার হলো লেভোডোপা। আর ডোপামিন ব্রেনে ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা আছে ক্রস করতে পারে না, তখন আমরা লেভোডোপা দিয়ে এটাকে কম্পেনসেট করি। লেভোডোপা আবার ব্রেনে যেতে পারে, লেভোডোপা ব্রেনে যে আবার ওটা আবার ডোপামিন সেখানে কনভার্ট ডোপামিন হয়ে যায়। কিন্তু পেরিফেরালি যদি মানে আমাদের যদি ব্রেন ছাড়াও বা মানে বডির অন্য জায়গায় ডোপামিন লেভোডোপা কনভার্ট হলে ডোপামিন হয়ে গেলে বমি ভাবটা অনেক হয়, কমপ্লিকেশন দেখা দেয়। সেই জন্য এখন ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এটা ইউজ করা হয় লেভোডোপার সাথে, কম্বাইন্ড ড্রাগ। আচ্ছা, তাহলে তার ফলে হচ্ছে কি লেভোডোপাটা ভাঙে না। আর আরেকটা আছে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটাও লেভোডোপাকে ভেঙে 3O মিথাইল ডোপা করে দেয়। তার ফলে এই 3O মিথাইল ডোপাও কিন্তু লেভোডোপাকে ব্রেনে ঢুকতে সাহায্য করে না। তার ফলে খুব অল্প পরিমাণ লেভোডোপা ব্রেনে যায়। এই জন্য আপনারা আমরা এই জন্য কম্বাইন্ড ড্রাগগুলোকে প্রেফার করি, যেমন লেভোডোপা, কার্বিডোপা, আবার ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর। এই তিনটা যদি দেই তাহলে দেখা যাচ্ছে অনেক অনেক পরিমাণে লেভোডোপা ব্রেনে ঢুকে যেতে পারে। আর ব্রেনে ঢুকে যায় তারা ডোপামিন কনভার্ট হয়ে, তারা তো ডোপামিন ডেফিসিয়েন্সির জন্যই তো পার্কিনসন হয়, কাজে পার্কিনসনের সিমটমগুলো এবং সেই কনস্ট্যান্ট যে লেভেলটা ডোপামিনের সেটা তখন বজায় থাকে। আমি কিছু সার্জিক্যাল অ্যাসপেক্ট আছে আপনি বলছিলেন, সেই বিষয়গুলো নিয়ে জানবো একটি ছোট্ট বিরতি। আমাদের আসলে আমি একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি পার্কিনসন্স রোগ নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি বিভাগ, ল্যাবের স্পেশালাইজড হাসপাতাল। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, আমাদের সাথে যেমন একজন দর্শক ছিলেন, তিনি বলছিলেন যে তার কি বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার দরকার আছে কিনা। স্যার, আমরা যেটা জানি যে বাংলাদেশে এখন সব ধরনের আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন, তো এই মুহূর্তে আপনারা কি কি ধরনের আধুনিক চিকিৎসা দিচ্ছেন? এখানে আছে হলো যে বললাম না, যখন ওই লেভোডোপা যে কাজ করে না তার জন্য তো আমরা কিছু ড্রাগ দিচ্ছি, যেমন কম্ট ইনহিবিটর যদি লেভোডোপা কার্বিডোপার সাথে দিতে পারি তাহলে লেভোডোপা প্রচুর পরিমাণে ব্রেনে যেতে পারে, আর তাহলে সেটা ডোপামিনে কনভার্ট হয়, তখনই পেশেন্টের সিমটমটা রিলিফ হয়, উপসর্গটা কমে যায়। তাছাড়া ডিভাইস এইডেড থেরাপি আছে, যেটা মোস্ট মডার্ন। ডিভাইস এইডেড থেরাপিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হলো যে ডাইরেক্ট মানে লেভোডোপা কার্বিডোপা ইন্টেস্টিনাল জেল, যেটা আমরা স্টোমাক থেকে জেজুনামে যাওয়াটা একটা মানে এটা ভ্যারিয়েবিলিটি আছে, তার ফলে প্লাজমা কনসেন্ট্রেশনটাও বা প্লাজমাতেও লেভোডোপা ভ্যারিয়েবল হয় কনসেন্ট্রেশনটা, এবং ব্রেনে যে ডোপামিনটা মানে ফ্ল্যাকচুয়েট করে, যেটা পার্কিনসনের কমপ্লিকেশনের জন্য একটা কারণ। সেই জন্য এখন করা হচ্ছে কি ডাইরেক্ট পেটে মানে ইন্টেস্টিনাল জেলটা দিয়ে দেওয়া হয় এবং একটা ডিভাইসের মাধ্যমে একটা, এই জন্য এটাকে নাম দিচ্ছে ডিভাইস এইডেড থেরাপি। তো ডিভাইসের মাধ্যমে এটা পেটে কার্বিডোপা লেভোডোপা ইন্টেস্টিনাল জেলটা দিয়ে দেওয়া হয়। দিয়ে দিলে কন্টিনিউয়াস অ্যাবজর্ভ হতে থাকে, আর ব্রেনে একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ ডোপামিনটা মেনটেন হয়। আর এটা মেনটেন হলেই পার্কিনসনের কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে না ওষুধের যে লেভোডোপার। এটা একটা। সেকেন্ড থিং হলো আজকাল অনেক ড্রাগ বেরিয়েছে, যেমন ডোপামিন অ্যাগোনিস্ট ড্রাগ আছে, যেগুলো মানে মানে হচ্ছে কি ওখানে যে সিন্যাপস আছে, নার্ভের থেকে আরেক নার্ভের জাংশনাল বলে সিন্যাপস, ওই সিন্যাপসের যে পোস্ট সিন্যাপটিক রিসেপ্টরের উপর এরা কাজ করে। সেই ডোপামিন অ্যাগোনিস্টের মধ্যে অ্যাপোমরফিন একটা ড্রাগ আছে, যেটা আপনার দিলে পরে কুইক রিলিফ হয়, এবং এটা করে কি এটা ডোপামিন রিসেপ্টরের উপর কাজ করে। সেই জন্য এখন এখানে অ্যাপোমরফিনটা ইনজেকশন ফর্মে বাংলাদেশে আছে এখন, এটা দিলে পরে পেশেন্ট অনেক রিলিফ পায়
আচ্ছা, আর অ্যাপোমরফিন আবার সাবকিউটিনিয়া ইনফিউশনও আছে। আমাদের এখানে সাবকিউটিনিয়াস ইনজেকশনটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অ্যাপারকিনডামে। তা এটা গেল অ্যাপোকাইন নামে পাওয়া যায়। আর একটা হলো ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন। ডিপ ব্রেন স্টিমুলেশনটা একটা যুগান্তকারী একটা স্টেপ। এখানে হচ্ছে কি, মানে যে সমস্ত পেশেন্ট ডোপামিন ড্রাগে এককালে রেসপন্ড করেছে তাদের বেলায় এখন করছে না, যেমন ওই ভদ্রলোক মানে একটা সার্টেন বছর পরে আর করছে না, তখন এই ডিপ ব্রেন স্টিমুলেশনটা দিতে হবে। কারণ পার্কিনসনিয়ান সিনড্রোম আছে কিছু, যেমন প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি অথবা এমএসএ, মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, এরা কিন্তু লেভোডোপা এখানে কাজ করে না। এইসব পেশেন্টকে আবার ডিবিএস দেওয়া যাবে না। সেজন্য তার হিস্ট্রি নিতে হবে যে সে আগে লেভোডোপা খেয়ে তার সিমটমগুলো রিলিফ হতো কি না। যদি বলে হ্যাঁ আমি আগে অনেক আরাম পেতাম, কিন্তু গ্র্যাজুয়ালি আমার প্রসেসে আমি এখন আবার আগের মতো আমার সিমটমগুলো দেখা দিচ্ছে, তখন হি ইজ এ গুড ক্যান্ডিডেট ফর ডিবিএস। হ্যাঁ, ডিবিএস এইটাই যে ডোপামিন রেসপন্সিভ হতে হবে, মানে তার আগে। কিন্তু ডোপামিন নন রেসপন্সিভ কিছু পার্কিনসনিয়ান ডিজিজ আছে, সেগুলো হলে পরে আবার ডিবিএস করে লাভ হবে না। আচ্ছা, তার মানে পেশেন্টের কাছ থেকে আপনার হিস্ট্রিটা আগে নিতে হবে ভালোভাবে। 2 নম্বর হলো যে পেশেন্টের যদি ডিমেনশিয়া থাকে, মানে ভুলা রোগটা থাকে, তাহলে পরে ডিবিএস না করাই ভালো। কারণ ডিবিএস আবার এই স্মৃতিশক্তিটাকে এটাকে অ্যাগ্রাভেট করে। আচ্ছা, তাহলে কিন্তু ডিবিএসের সবচেয়ে সুবিধাটা কি জানো, যাদের মানে ট্রিমর আছে, মানে পার্কিনসনিয়ান ট্রিমর, কাঁপাকাঁপি, তাদের বেলায় যখন ওষুধে কাজ করে না, তখন ডিবিএস করলে খুবই ভালো কাজ করে। এবং ডিবিএসে আরও কাজ করে যে আমি যে বললাম না, ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ সময় ভালো থাকে, সেটাকে বলে আমরা অন পিরিয়ড। এই অন পিরিয়ডের সময়টা আরও বাড়ায় দেয়। আর অফ পিরিয়ড মানে একটা লম্বা সময় ধরে পেশেন্টের মধ্যে সিম্পটমটা সাবসাইড হয়ে থাকে, অফ পিরিয়ডটা কমে যায়। এবং তার যে মানে ধীর হয়ে যাওয়া বা তার যে শরীরটা শক্ত হয়ে যাওয়া, এটাও ইমপ্রুভ করে। কিন্তু ওই মানে কিছু আছে যে ব্রেন তো আমরা স্টিমুলেশন করে, মানে এখন আমাদের সাবথ্যালামিক নিউক্লিয়াসে করে, আবার গ্লোবাস প্যালিডাস ইন্টারনা, এরকম কয়েকটা আছে নিউক্লিয়াস। কিন্তু গেটের ব্যাপারে, মানে আমাদের চলাফেরার ব্যাপারে এই ডিবিএসের সাবথ্যালামিক নিউক্লিয়াস স্টিমুলেশন খুব একটা ইমপ্রুভ করে না। সেক্ষেত্রে আবার দেখা গেছে যে পেডাঙ্কুলো পন্টাইন একটা নিউক্লিয়াস আছে, ওইটাতে যদি স্টিমুলেশন দেওয়া হয়, ফ্রিজিং অফ গেট হয়ে যায়। এরা চলতে চলতে না হঠাৎ করে ফ্রিজ হয়ে যায়, ধরেন একটা ন্যারো স্পেজে যেতে পারে না, ফট করে বন্ধ হয়ে যায়, মানে চলতে পারে না। তখন দেখা গেছে এদেরকে ডিবিএস যদি পেডাঙ্কো পন্টাইন নিউক্লিয়াসে করা যায়, তাহলে দেখা গেছে এটা ইমপ্রুভ করে। আপনি এই যে ট্রিটমেন্টের বিভিন্ন দিকের কথা বললেন, তো এর পাশাপাশি কি আপনারা পেশেন্টদেরকে এমন কোনো পরামর্শ দিয়ে থাকেন যে তার লাইফস্টাইলের কোনো বিষয় মডিফাই করার জন্য বা কিছু বিষয় নিয়ন্ত্রণ করার জন্য? হ্যাঁ, পেশেন্টকে অবশ্যই বলি আমরা যে ফিজিওথেরাপি, ফিজিক্যাল এক্সারসাইজ করবে। ফিজিক্যাল এক্সারসাইজটা কন্টিনিউ করে যেতে হবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করলে সুবিধাটা হলো যে স্টিফ হয়ে যায় না বডিটা, হওয়ার পরে সামনের দিকে ঝুঁকে পড়ে, ওইটা ইমপ্রুভ করে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। আবার দেখা গেছে বিভিন্ন স্টাডিতে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের যে মানে পার্কিনসনের কিন্তু একটা নন মোটর ফিচার হলো ভুলে যাওয়া, যেটাকে আমরা বলি ডিমেনশিয়া। এটা প্রথমে দিকে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, এমসিআই হয়। এই এমসিআই স্টেজে পেশেন্টকে আমাদের বলতে হবে যে আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। তাতে দেখা গেছে যে ডিমেনশিয়া হওয়ার চান্সটা কমে যায়। এবং ফিজিক্যাল এক্সারসাইজের সবচেয়ে বড় হলো এই যে পশ্চারাল ইয়াটা ইমপ্রুভ করে। কাজে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমার একটাই উপদেশ রোগীদেরকে, পার্কিনসন ডিজিজের পেশেন্টদেরকে ফিজিওথেরাপি চালায় যেতে হবে। ফিজিওথেরাপি চালাবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, তাহলে তার ইয়াটা। স্যার, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ করবার আগে দর্শকদের জন্য আপনি কি বলতে চান? পার্কিনসন ডিজিজ মূলত বয়স্ক লোকদের রোগ, কিন্তু অল্প বয়সে হয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে নিয়মিত ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া এবং তার পরামর্শ মতো চলা, এবং নতুন মানে ওষুধ বা সার্জিক্যাল মেথড আবিষ্কার হচ্ছে। কাজে ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নেই, সবাইকে চেষ্টা চালায় যেতে হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে আরেকটা জিনিস যে পার্কিনসন রোগের পেশেন্টদের চিকিৎসাটা ইন্ডিভিজুয়ালাইজড, কারো শুধু ড্রাগ দিয়েও ভালো থাকে, পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে আপনারা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকেন। কোন স্টেজে পার্কিনসন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আয়োজন ছিল এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।